আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে তুঙ্গে সংঘাত। ৭ নম্বর ডাউজন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করে পাঠানো হলো ফরেন্সিকে। ওই বহুতলের ফ্যাসিলিটি ম্যানেজারকে নোটিশ পুলিশের। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে, ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ময়ূখ, যে নজিরবিহীন সংঘাত দেখা যায় আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসের তল্লাশিকে কেন্দ্র করে, সেই ঘটনার পর এবার পুলিশি তৎপরতা, ঠিক কি কি পদক্ষেপ করা হচ্ছে পুলিশের তরফে? দেখো, জোড়া এফআইআর হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। তার মধ্যে একটি এফআইআর করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেকটি পুলিশের শতপ্রণোদিত এফআইআর। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে ৭ নম্বর লাউডন স্ট্রিটের বহুতলের যে সিসিটিভি ক্যামেরা ডিভিআর, সেই ডিভিআর সেটা সিজ করে পাঠানো হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। সেখান থেকে পুলিশ আধিকারিকরা রিপোর্ট নেবেন। ওই বহুতলের যে ফ্যাসিলিটি ম্যানেজার ছিল তাকে নোটিশ করেছে পুলিশ। মূলত ওই দিন সকালবেলা, অর্থাৎ ইডি যেদিন রেড করে গত পরশুদিন সকালে, ওইখানে কারা কারা উপস্থিত ছিল তাদের নামের তালিকা ফ্যাসিলিটি ম্যানেজারের কাছ থেকে চেয়েছে পুলিশ। ইতিমধ্যেই আমরা আগে জানিয়েছিলাম পরিচারিকা সহ বেশ কয়েকজনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এবং আরো একটি জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ইডি যে ওই দিন তল্লাশিতে এসেছিল সেই টিমে কারা কারা ছিল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিমে কারা কারা ছিলেন সেই দিনের তল্লাশিতে, কোনো ফরেন্সিক এক্সপার্ট ছিলেন কিনা সেটাও কিন্তু ইডির কাছে জানতে চাইবে কলকাতা পুলিশ। এবং ওই দিন সকাল ৬টা থেকে ওই বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়। সকাল 11:30টার সময় ইডির তরফ থেকে প্রথম অফিসিয়াল কমিউনিকেশন করা হয় বলে কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। ফলত এই সকাল 6টা থেকে 11:30টা পর্যন্ত পুলিশ আধিকারিকরা জানতেন না। 11:20 পুলিশের তরফ থেকে একটা সুমোটো এফআইআর করা হয়। যে ইডি অফিসার 11:30টার সময় কলকাতা পুলিশের শেক্সপিয়ার সরণি থানাতে ইমেল করেছিলেন, সেই ইডি আধিকারিককে কিন্তু কলকাতা পুলিশের অফিসিয়ালসরা নোটিশ করে ডাকবেন, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং তার স্টেটমেন্টও রেকর্ড করা হবে। এবং যে সিআরপিএফ অফিসিয়ালসরা ইডি আধিকারিকদের সঙ্গে এসেছিলেন তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশের একটা অভিযোগ ছিল যে ডেপুটি কমিশনার থেকে সার্জেন্ট শেক্সপিয়ার সরণি থানায় তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। ফলত এই সময় কি পরিস্থিতি হয়েছিল সেটা জানার জন্য পুলিশের আধিকারিকরা বডি ক্যাম করেছিলেন। তাদের ইউনিফর্মে ক্যামেরা ছিল, বডি ক্যাম ছিল। সেই বডি ক্যামের ফুটেজ সেগুলো কিন্তু ইতিমধ্যেই রিট্রিভ করে সেগুলো এক্সামিনেশন করার, কতটা স্কাফলিং না ধস্তাধস্তির ঘটনা সেদিন ওখানে ঘটেছে। এর পাশাপাশি এটাও জানাই যে প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার এবং তার পরিবারের সদস্যদেরও স্টেটমেন্ট পুলিশ আধিকারিকরা রেকর্ড করার প্রক্রিয়া শুরু করছেন। কারণ ফ্ল্যাটের মধ্যে কি পরিস্থিতি হয়েছিল প্রতীক যে তার পরিবারের যান্ত্রিক কারণে তোমার কথা স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না। পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। ধন্যবাদ। এদিকে আইপ্যাক কাণ্ডে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো রাজ্য সরকার। গতকালই আপনারা জানেন কলকাতা হাইকোর্টে যে জোড়া মামলা ছিল তাতে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি 14ই জানুয়ারি। তার আগেই রাজ্য সরকার এবার সর্বোচ্চ আদালতে ক্যাভিয়েট দাখিল করলো। কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি কারণের পিছনে? তার কারণ একটাই রয়েছে কুসুমিতা, সেটা হলো গতকাল যখন হিয়ারিং হয়নি হাইকোর্টে, তারপরে চিফ জাস্টিসের কাছে ইডি চেষ্টা করেছিল দ্রুত শুনানির জন্য, সেটাও কলকাতা হাইকোর্টে হয়নি। এখন 14 তারিখ ডেট ঠিক হয়েছে নেক্সট হিয়ারিং এর জন্য। ইডি চাইছে এটা দ্রুত শুনানি হোক, যেহেতু কিছু ডেটা তারা অভিযোগ করছেন কি সেটা নিয়ে যাওয়া হয়েছে, সেখানে যে ডিজিটাল ডেটাগুলো রয়েছে সেসব নিয়ে যাওয়া হয়েছে। যখন তারা রেড করছেন সেখান থেকে জোর করে পুলিশের মদদে সেখান থেকে মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন, এই অভিযোগ তাদের রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে তারা চাইছেন দ্রুত এটা শুনানি করতে, তাই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে ইডির তরফ থেকে। সোমবার হয়তো সেটা মেনশন হতে পারে। এটাকে আজ ভেবেই কিন্তু রাজ্য সরকার সক্রিয়ভাবে পদক্ষেপ নিয়েছে এবং তারা ক্যাভিয়েট দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যদি ইডি আসে তাদের আবেদন নিয়ে, তাহলে রাজ্য সরকারের বক্তব্য যেন শোনা হয়। বিশেষ করে যখন রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখন তাদের বক্তব্য কি সেটাও যেন সুপ্রিম কোর্ট শোনে। এটাকেই প্রিএম্প্ট করে রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করেছে সুপ্রিম কোর্টে। এবং যদি ধরো আজকে ইডি মামলা ফাইল করে এবং তারা চিফ জাস্টিসের কাছে আগামী সোমবার মেনশন করে দ্রুত শুনানির জন্য, সেই সময় রাজ্য সরকারের বক্তব্য সুপ্রিম কোর্ট শুনবে, যেহেতু এখন তারা ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন এই মামলাতেই। ধন্যবাদ। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে ইডি এবং সেই সম্ভাবনার কথা মাথায় রেখে রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করলো। আর এই নিয়ে কি বলছেন আইনজীবী ফিরদৌস শামীম, শুনুন।
কারণ গতকাল যখন মামলাটি এসছি এখন 2:30টার সময় হওয়ার কথা ছিল, কোর্টে একটা আনফরসিন ইভেন্ট ঘটে যাওয়ার জন্য, অনেক ওভারক্রাউডেড হওয়ার জন্য কোর্ট হয়তো নিতে পারেননি। কোর্ট একটা অর্ডার পাস করেছেন, সেই তার সাপেক্ষে কারণ এটা পোস্টপোন করে দিয়েছেন আগামী 14 তারিখ মামলার পরবর্তী শুনানি। ফলে এই যে অত্যন্ত এই যে কোনো ইনভেস্টিগেশনের টাইম হচ্ছে অত্যন্ত ক্রুশিয়াল বিষয়, সেই ক্ষেত্রে এই স্প্যান অফ দ্য টাইমে সেই ইম্পর্টেন্ট এভিডেন্সগুলো যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে। ফলে ইডির ওই সর্বোচ্চ ন্যায়ালয়ে যাওয়ার সম্ভাবনা প্রভূত, সেটা অ্যাসার্টেন করে বা সেটা বুঝেই হয়তো রাজ্য সরকার ক্যাভিয়েট করেছেন যাতে তাদের কথাও তারা বলতে পারেন, সেই জন্য ক্যাভিয়েট করেছেন। ফলে তদন্তকারী সংস্থা অ্যাজ ওয়েল এজ আদার কনস্টিটিউশনাল বডিজের কিন্তু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা উচিত, আদারওয়াইজ কিন্তু সমাজে ভুল বার্তা যাবে। ইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে কোনো কিছুই সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। ইডির তল্লাশি চলছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন। তার রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু গোটা প্রশাসন কেন তার সঙ্গে যাবে? প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। হতে পারে ওনার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা মুখ্যমন্ত্রীর। এই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা কেন গেছেন চিফ মিনিস্টারের সঙ্গে? তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে, আর ডাকাতদের হয়ে গেছে। নালে আদালতে পর্যন্ত হামলা এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গণ্ডগোল, এই যে লুটপাট, বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে এদের। সে তো দিলীপ বাবু যখন জগন্নাথ মন্দিরে গেছিলেন তখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী শান্তি সবাইকে পাঠিয়েছিলেন তাকে রিসিভ করার জন্য। তাতে কি গেল এলো? দিলীপ বাবু না বর্তমানে কোনো বিধায়ক, দিলীপ বাবু না বর্তমানে কোনো সাংসদ, একজন রাজনৈতিক দলের প্রাক্তন নেতা। তো তখন তো দিলীপ বাবুর মনে হয়নি এটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ হচ্ছে। এখন দিলীপ বাবুকে এই সমস্ত কথা বলতে হবে, কারণ অমিত শাহ তাকে বলেছেন রাস্তায় নামো, সামনে অ্যাসেম্বলি ইলেকশন, নাহলে টিকিট টুকুনি না পেলে না ঘরকা না ঘাটকা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই নিয়ে যান না কেন, আজকে একটা হঠাৎ করে ঘটনা ঘটেছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সময় সরকারি আমলাদের সঙ্গে থাকেন। এবার একটা ঘটনা ঘটেছে, তিনি সেখানে গেছেন, তার সঙ্গে যারা যারা উপস্থিত ছিল তারা সঙ্গে সেখানে গেছেন। তো আমলারা কি, কোনো আমলা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের অফিসের ভেতরে গিয়ে ওপরে গিয়ে ধর্ণা দিয়েছে ওটা কেউ দেখেছেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।